নমস্কার, আমি সুদীপ্তা। এভি নিউজে আপনাদের সকলকে স্বাগত। প্রথমেই চোখ রাখবো নিউজ হেডলাইন্সে। চা বাগানে কার্যকর হবে ন্যূনতম মজুরি, আদেশ অমান্য করলে কড়া ব্যবস্থা, জানালেন মন্ত্রী। প্রযুক্তিগত ত্রুটিতে স্কুল ছাত্রীর অ্যাকাউন্টে দেখালো 759 কোটি টাকা, রহস্যের সমাধান সেন্ট্রাল ব্যাংকের। বাস্তু ভিটা থেকে উচ্ছেদ নয়, উপযুক্ত পুনর্বাসনের দাবিতে ডিএম দপ্তরে অভিযান। এবার আসছে বিস্তারিত সংবাদে। খুব শীঘ্রই চা বাগানে কার্যকর হবে ন্যূনতম মজুরি, আদেশ অমান্য করলে কড়া ব্যবস্থা। রায়পুর চা বাগান পরিদর্শনে মন্ত্রী ভাস্কর ভট্টাচার্য। পশ্চিমবঙ্গ সরকারের শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী ভাস্কর ভট্টাচার্য সোমবার জলপাইগুড়ি জেলার বন্ধ রায়পুর চা বাগান পরিদর্শন করেন। তার সঙ্গে বিভিন্ন শ্রমিক সংগঠনের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। পরিদর্শনের মূল উদ্দেশ্য ছিল রুগ্ন ও বন্ধ চা বাগানগুলির বর্তমান পরিস্থিতি পর্যালোচনা এবং শ্রমিকদের সমস্যা সম্পর্কে সরেজমিনে ধারণা নেওয়া। পরিদর্শন শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মন্ত্রী জানান, চা বাগানের শ্রমিকদের জন্য খুব শীঘ্রই ন্যূনতম মজুরি কার্যকর করা হবে। তিনি বলেন, এই বিষয়ে রাজ্য সরকার সক্রিয়ভাবে কাজ করছে। ন্যূনতম মজুরি চালু হওয়ার পর কোনো চা বাগান কর্তৃপক্ষ যদি শ্রমিকদের সেই মজুরি প্রদান না করে বা বাধা সৃষ্টি করে, তাহলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এদিকে রায়পুর চা বাগান রাজগঞ্জ বিধানসভা কেন্দ্রের অন্তর্গত এলাকায় বিধায়ক দেবাশিস সরকার বলেন, দীর্ঘদিন ধরে বন্ধ বা রুগ্ন হয়ে পড়া উত্তরবঙ্গের চা বাগানগুলির সমস্যা চিহ্নিত করে সেগুলিকে পুনরায় চালু করার লক্ষ্যে সরকার উদ্যোগী হয়েছে। মন্ত্রী ভাস্কর ভট্টাচার্যের এই পরিদর্শন উত্তরবঙ্গের চা শিল্প ও চা শ্রমিকদের ভবিষ্যৎ নিয়ে সরকারের উদ্যোগের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে। আমাদের উত্তরকন্যায় মিটিং হয়েছে, আপনারা জানেন। সেখানে মাননীয় অর্জুন সিংহ এসেছিলেন, আমিও ছিলাম, এবং প্রত্যেকের সঙ্গে আমরা যারা যারা স্টেক হোল্ডার চা বাগানকে কেন্দ্র করে তাদের প্রত্যেকের সঙ্গে আমরা আলোচনা করেছি। তাদের কাছ থেকেও জেনেছি এবং আমরা সরকারি তরফ থেকে যা যা করতে পারবো বা আগামী দিনে আমরা কিভাবে চলব সেটাও তাদেরকে জানানো হয়েছে। তো তারই একটা অংশ হিসেবে আজকে আমি 3-4টে গার্ডেনে ব্যক্তিগত রূপে এলাম, দেখলাম। এর আগেও আমরা সুকনাতে গেলাম, ওখানে একটা হাঙ্গার স্ট্রাইক চলছিল। তাদেরকেও আমরা রিকোয়েস্ট করে এসেছি যাতে তারা হাঙ্গার স্ট্রাইকটা তুলে নেয় এবং সরকার তাদের প্রতি দরদশীল এবং তাদের ব্যাপারটা চিন্তা ভাবনা করছে, দেখছে। আমরা চেষ্টা করছি যে আগামী দিনে প্রতিটি গার্ডেন যেন ঠিকভাবে চলে, মালিকানা পরিবর্তন যেন ঠিক মতন হয়, প্রত্যেকটা মালিকানা পরিবর্তন যেন নিয়ম অনুযায়ী আইন অনুযায়ী হয় এবং ডিপার্টমেন্টগুলোতে যেন তাদের কোঅর্ডিনেশন থাকে, প্রত্যেকে জানতে পারে। ভুলভাল লোক চলে এলো, তারা গার্ডেন নিয়ে আবার আরেকজনকে বেছে দিল, এই ব্যাপারগুলো আমাদের বন্ধ করতে হবে। এটা একটা বড় ব্যাপার চলছিল আগের সরকার থেকে, সেটা এই সরকার মেনে নেবে না। আর এই সরকার পরিষ্কার বলেছে যে শ্রমিকদের ইন্টারেস্ট আমাদের কাছে সর্বোপরি, মালিকদের সঙ্গেও আমাদের থাকতে হবে, কারণ মালিক বা ফ্যাক্টরি বা মিল কলকারখানা না থাকলে আমাদের যারা শ্রমিক পরিবার তারা কিন্তু কোনো রোজগারের ব্যবস্থা, খাওয়ার ব্যবস্থা তাদের থাকবে না। সুতরাং একটা সমন্বয় দরকার। এই সমন্বয়টা যাতে ঠিক করে হয় তার জন্য আমাদের সরকার সচেষ্ট। এখানে যা যা প্রবলেম আছে সেগুলো আমরা আজকে শুনলাম। আমাদের পুরো ডিপার্টমেন্ট এখানে আছে, লেবার ডিপার্টমেন্ট, মাননীয় অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট আছেন, এখানে মাননীয় বিধায়ক আপনাদের তিনিও আছেন। তো তার কাছ থেকেও শুনে আমরা যেটা সিদ্ধান্ত নিয়েছি সেই সিদ্ধান্তটা সবাইকে জানানো হলো। এদের কি কি অসুবিধে আছে সেগুলোও জানলাম, কি কি পাচ্ছে কি কি পাচ্ছে না সেটাও আমরা জানলাম। বাকিটা আমাকে একটু সময় লাগবে, আমরা বসে এগুলো ঠিক করবো। বাগান দীর্ঘদিন থেকে বাগানটি বন্ধ, অ্যাবান্ডেন্ট অবস্থায় পড়েছিল। আমরা মাত্র 2 মাস আগে এসেছি, 2017 থেকে বন্ধ, তখন দায়িত্ব আমাদের ছিল। সুতরাং সেই দায় তো আমরা নিতে পারবো না, আমরা নেব 2026 থেকে দায়িত্ব এবং দায়। তার জন্য সময় তো আমাদের দরকার। 9 বছর যে বাগান বন্ধ ছিল সেটা আপনি 90 দিনেই ঠিক হয়ে যাবে, এটা তো কারোর পক্ষেই সম্ভব নয়। সে ম্যাজিক্যাল স্টিক আমাদের হাতে নেই। আসল জিনিস যেটা দেখা
যে সরকার কতটা শ্রমিক দরদি, তাদের জন্যে কাজ করছে, তাদের জন্য। এই যে আজকে জিরামজি, আমরা তো এখানে বাগানের শ্রমিকদেরকেও তার মধ্যে আনার চেষ্টা করেছি। এটা তো এতদিন হয়নি, যাতে অফ টাইমে তাদের যে কাজ থাকে না সেই কাজে তারা ইনভলভ হতে পারে, তাদের হাতে মজুরি আসে, টাকা আসে। তো এইভাবে আপনারা দেখুন যে সরকার কিভাবে তার দৃষ্টিভঙ্গি পাল্টেছে। একটা বিষয়, মিনিমাম ওয়েজের একটা সমস্যা দীর্ঘদিন উত্তরের চা বাগানে। মিনিমাম ওয়েজ আপনারা আমাদের বাজেটেই দেখেছেন এবং আমরা এটা ডিক্লেয়ারও করে দিয়েছি কোথায় কোথায় কীরকম মিনিমাম ওয়েজ কীভাবে হবে। ঠিক যেদিন ইমপ্লিমেন্ট হবে, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই ব্যাপারে যথেষ্ট সংবেদনশীল। তিনি বারবার এই কথা বলেছেন যে এই জিনিসগুলো আমরা প্রায়োরিটি দিয়ে দেখছি এবং এই মিনিমাম ওয়েজ চালু হবে। যখন চালু হবে তখন আমরা দেখব যে কারা মিনিমাম ওয়েজ দিচ্ছে না, যারা দিচ্ছে না তাদের উপরে ব্যবস্থা নেওয়া হবে। এবং কালকে আমাদের মাননীয় মন্ত্রী অর্জুন সিংজি বলেই দিয়েছেন যে যে শ্রমিকদের টাকা মেরে, পিএফ মেরে ব্যবসা করবে মনে করছে তারা ভুলে যান, তাদের কিন্তু জেলে যেতে হবে। আগামী দিনে সরকারই এফআইআর করবে। সুতরাং যারা ব্যবসা করতে চাইছেন তারাও নিয়ম মেনে ব্যবসা করুন, সরকার সম্পূর্ণ হেল্প করবে। আমার বিধানসভায় রায়পুর চা বাগান এতদিন বন্ধ চা বাগান, সেই চা বাগান পরিদর্শন করার জন্যই আসে। আজকে রাজ্য সরকারের একজন সচিব এখানে এসেছেন, ডিএম এসেছেন, এডিএম এসেছেন, বিভিন্ন প্রশাসনিক দপ্তর থেকে এসেছেন। রায়পুর বাগানের শ্রমিকদের সাথে কথা বলে তাদের প্রকৃত কী ঘটনা, তাদের কী করতে পারলে সরকার কতটুকু কী করবে তাদের কাছ থেকে একটা ওপিনিয়ন নিলেন। আগামী দিন সরকার চিন্তা ভাবনা করছেন যে এই রায়পুর বাগানটাকে পরিষ্কার পরিচ্ছন্নভাবে এবং একটা বাগান পরিচালনা করতে যে পরিকাঠামোর দরকার সেভাবেই পরিচালনা করার জন্য একটা চেষ্টা করছেন। আর মন্ত্রীকে তো আপনিও অভিযোগ করলেন যে এই বাগানের খুব দুরবস্থা। যেটা সত্য ঘটনা সেটাই তুলে ধরার চেষ্টা করছি, সেটাই আমি তুলে ধরার চেষ্টা করছি, এটা সত্য ঘটনা। কি বললেন? বললাম এটা আজকে 22-23 বছর যাবত এই এলাকার রায়পুর বাগানের শ্রমিকরা অর্ধাহারে অনাহারে এরা দিন যাপন করছে। এরা এই বাগানে মালিক পরিবর্তন হয় কিন্তু শ্রমিকদের সাথে তাদের কোনো সংযোগ থাকে না। আমরা আশা রাখি আগামী দিনে এই বাগানের দায়িত্বভার যেই নিন না কেন সেজন্য প্রকৃতপক্ষে কোনো কোম্পানি বা চা বাগান এই এলাকার কোনো মালিক হন, তার বায়োডাটা দেখে। বাস্তুভিটা থেকে উচ্ছেদ নয়, আগে উপযুক্ত পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে, এই দাবিকে সামনে রেখে জেলা শাসকের দপ্তরে বিক্ষোভ আর স্মারকলিপি কর্মসূচি পালন করল রামনগর মজদুর বস্তি উচ্ছেদ বিরোধী নাগরিক কমিটি ফুলবাড়ি 1 নম্বর শাখা। কমিটির দাবি, ফুলবাড়ির রামনগর বস্তির বাসিন্দারা দীর্ঘদিন ধরে রেলের জমিতেই বসবাস করে আসছেন, কিন্তু রেলের উন্নয়ন প্রকল্পের কথা বলে তাদের উচ্ছেদের উদ্যোগ নেওয়া হয়েছে। বাসিন্দাদের বক্তব্য, বিকল্প আর উপযুক্ত পুনর্বাসনের ব্যবস্থা না করে উচ্ছেদ হলে বহু পরিবার চরম সংকটে পড়বে। সেই দাবিকে সামনে রেখে এদিন জলপাইগুড়ি শহরের স্টেশন রোড থেকে এক ধিক্ষার মিছিল বেরোয়। মিছিলটি শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে জেলা শাসকের দপ্তরের সামনে পৌঁছে বিক্ষোভ দেখায়। সেখানে বিক্ষোভকারীরা অবিলম্বে পুনর্বাসনের ব্যবস্থা নিশ্চিত করার পরেই উচ্ছেদ অভিযান চালানোর দাবি জানান। বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে জেলা শাসকের দপ্তরে কড়া পুলিশি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়। ঘটনাস্থলে উল্লেখযোগ্য সংখ্যক পুলিশ মোতায়েন ছিল বলে জানানো হয়েছে। ডিএম অফিসের ইসেতে এসছি, কারণ হলো রামনগর মজদুর বস্তি আমরা যারা 68 সাল থেকে বন্যা ত্রাণের থেকে এসে আমরা বসবাস করি এবং হঠাৎ করে দেখছি যে রেল নোটিশ পেলাম এবং তারপরে আমরা সেখানে উচ্ছেদের এগেনস্টে আমরা ডিআরএম অফিসে গেলাম, বিডিওর কাছে গেলাম এবং সমস্ত যাওয়ার পরে আজকে আমাদের ডিএম সাহেবের কাছে বিষয় দেওয়ার কথা, ডেপুটেশন দেওয়ার কথা এবং সেইভাবেই আমরা এসছি এবং ওনাদের কাছে আমরা একটাই আবেদন রাখছি, রেল উন্নয়ন করুক এবং আমাদের যাতে এই গরিব মানুষগুলো যাতে আমরা পুনর্বাসন পেতে পারি তার জন্য আমাদের আবেদন। কত পরিবার রয়েছে? 400-র উপরে। কত হাজার মানুষ বসবাস করে? 2000-এর উপরে। ভোটার আছে 680 জন। বলছি কবে আপনার নোটিশটা দেওয়া হলো 18 তারিখ এবং 30 তারিখ আমাদের কাঠিয়ার ডিআরএম অফিস থেকে দেখা করতে বলেছিল, আমরা সেটা দেখা করে এসেছি এবং তার রিসিভ কপি আমাদের কাছে আছে। কি চান আপনারা? এবং আমরা
আমরা কিচ্ছু না, আমরা গরিব মানুষ, রেল উন্নয়ন করুক এবং আমরা গরিব মানুষ এখানে যাব কোথায়, দিন আনি দিন খাই এবং আমরা সবাই পুনর্বাসন চাই এবং এটাই আমাদের আবেদন, বিনীত আবেদন। এটা আমাদের বিনীত আবেদন যে আমাদের প্রশাসনিক চিন্তাধারা থেকে আমাদের যেন পুনর্বাসনের ব্যবস্থা করেন। অমিত বণিকের রিপোর্ট। প্রযুক্তিগত ত্রুটির কারণে স্কুল ছাত্রীর অ্যাকাউন্টে দেখালো 759 কোটি টাকা। রহস্যের সমাধান করল সেন্ট্রাল ব্যাংক। প্রযুক্তিগত ত্রুটির জেরে কোচবিহারের হলদিবাড়ির এক 7ম শ্রেণীর স্কুল ছাত্রী সুপর্ণা রায়ের ব্যাংক অ্যাকাউন্টে প্রায় 759 কোটি 69,51,951 টাকা দেখানো হয়। শনিবার অনলাইনের দোকানে টাকা তুলতে গিয়ে নিজের অ্যাকাউন্টে এই বিপুল অঙ্ক দেখে আতঙ্কিত হয়ে পড়ে সুপর্ণা আর তার পরিবার। পরপর দুদিন ব্যাংক বন্ধ থাকায় বিষয়টি নিয়ে উদ্বেগ বাড়ে। একই ধরনের ঘটনা জলপাইগুড়ির ময়নাগুড়ির এক গৃহবধূর অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের অ্যাকাউন্টেও ঘটেছিল। এ বিষয়ে সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়ার হলদিবাড়ি শাখার ম্যানেজার শচীন কুমার নির্মল জানান, এটি সম্পূর্ণ প্রযুক্তিগত সমস্যার কারণেই হয়। এই কারণে ছাত্রের অ্যাকাউন্টে ভুল অঙ্ক প্রদর্শিত হচ্ছিল। বাইরে আরও কয়েকটি বিসি অ্যাকাউন্টেও এই একই ধরনের সমস্যা দেখা যায়। তবে ইতিমধ্যেই সমস্যার সমাধান হয়েছে, আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই বলে জানানো হয়। ব্যাংকে কেন আসছিল? ব্যাংকে আসলাম কারণ গত পরশু দিনে যে ভাস্তিনের অ্যাকাউন্ট থেকে টাকা তুলতে এসে যা দেখলো 759 কোটি টাকা ঢুকছিল। সেটার ক্ষেত্রে সেদিন থেকে তো আজকে ব্যাংক বন্ধ ছিল, তাই আজকে ভাস্তিকে নিয়ে ব্যাংকে আসছিলাম। ব্যাংকে এসে যা দেখি ম্যানেজারকে জিজ্ঞাসা করা হয়, ম্যানেজার বলে যে না, এটা আদত কিছু না, এটা সার্ভারের কারণে এটা হয়েছে। মানে এটা কি চিন্তার কোনো তাহলে কোনো কারণ? এটা ম্যানেজারও যেটা বললো আর কি, যেটা একটা চিন্তার কোনো কারণ নাই এবং কি এই টাকাটা কোনো দিনই ঢুকে নেই অ্যাকাউন্টে। এটা কি খালি ওর ক্ষেত্রে হচ্ছে নাকি আরও হচ্ছে? না, সেটা তো শুনছিলাম যে ফালাকাটায় নাকি একটা হয়েছিল বা ফুলবাড়িতে একটা শুনেছিলাম। মানে অ্যাকাউন্টে তাহলে টাকাটা ঢুকে নেই? অ্যাকাউন্টে কোনো টাকা নেই, আমি স্টেটমেন্টও নিলাম আর কি। এবার হলদিবাড়ি এক ছাত্রী 7-এ পড়ে, তার অ্যাকাউন্টে 759 কোটি 69,51,000 সামথিং টাকা ঢুকেছিল। ঠিক আছে, কোথা থেকে ঢুকেছে? নমস্কার, আমি সেন্ট্রাল ব্যাংক হলদিবাড়ি ব্রাঞ্চ ম্যানেজার বলছি। এই যে টাকাটা ঢুকেছিল, যে টাকাটা আপনারা বলছেন অ্যাকাউন্টে ঢুকেছিল, প্রথমে এটা বিসিদের অ্যাকাউন্টে তার একটা লিমিটেশন থাকে। লিমিটেশন কখনো মানে এত টাকা ঢুকতে পারে না। তখন কী হয়েছিল, আমাদের বিশেষ একটা সার্ভার সফটওয়্যার আপডেট হচ্ছিল, তার একটা টেকনিক্যাল গ্লিচের কারণের জন্য অন্য বিসি পয়েন্ট বা পেমেন্ট ভেন্ডার বলুন, ওইখানে এটা একটা মানে ভুলভাল এই অ্যামাউন্ট দেখাচ্ছে। তো তার জন্য হয়তো এটা হতে পারে। মোটামুটি 2 দিন থেকে ওদের সার্ভারে কিছু ইস্যু চলছিল, তার জন্য জিনিসটা আসতে পারে। এটা কি হলদিবাড়িতে হয়েছে না বাইরেও হয়েছে? এটা আপাতত যা খবর পেলাম, আমার হলদিবাড়ি ব্রাঞ্চটা একটা ছিল, আর একটা অন্য জায়গায় যেটা বলা হয়েছে চান্দামারি কোনো ব্রাঞ্চে হয়েছিল। এই টাকাটা কি তাহলে আদৌ কি ব্যাংকের অ্যাকাউন্টে কি ঢুকেছিল? যেমন আমি বলেছিলাম, এটা কিছু টেকনিক্যাল গ্লিচের জন্য এটা শুধু নাম্বারটা প্রিন্ট হয়ে এসেছে, বাকি কোথাও কোনো জিনিস কোনো রকমের এই টাকাটা শো করছে না। ইভেন যখন আমরা খবর পেয়েছিলাম মোটামুটি এটা 7টা সাড়ে 7টার সময়, মোটামুটি শনিবার দিন এই খবর পেয়েছিলাম। এইটা পরে আমরা বললাম যে উইদাউট আমাদের যে জেনুইন সার্ভার আছে ওখানে না চেক করার জন্য আমরা কিছু বলতে পারবো না। তবু আমরা ট্রাই করলাম, যখন দেখা গেল তো স্টেটমেন্টের মধ্যে কোথাও বা আমাদের ব্যালেন্সের মধ্যে কোথাও এটা দেখাচ্ছিল না। হ্যাঁ, আমরা সবসময় কাস্টমারের জন্যে সবসময় রেডি আছি। মানে যখনই আপনাদের কোনো অসুবিধা হবে বা ব্যালেন্স, তো এটার জন্য আমরা রেডি আছি। যখন আমরা ট্রানজ্যাকশন দেখলাম, স্টেটমেন্ট দিলাম, সেরকম কিছু এখানে ছিল না। মানে আপনাদের সিস্টেমে দেখাচ্ছিল না? পিনাকি শীলের রিপোর্ট। নিজেদের টাকায় সেন্টার চালানো, অনিয়মিত সাম্মানিক ভাতা, বড় আন্দোলনের হুঁশিয়ারি আইসিডিএস কর্মীদের।
অনিয়মিত সাম্মানিক ভাতা, সেন্টার পরিচালনার বাড়তি আর্থিক চাপের প্রতিবাদে বড় আন্দোলনের হুঁশিয়ারি দিলেন আইসিডিএস-এর অঙ্গনওয়াড়ি কর্মীদের একাংশ। সোমবার জেলার প্রকল্প আধিকারিকের কার্যালয় চত্বরে জমায়েত হয়ে সদর এবং আরবান এলাকার অঙ্গনওয়াড়ি কর্মীরা তাদের ক্ষোভের কথা তুলে ধরেন। কর্মীদের অভিযোগ, বর্তমানে সাম্মানিক ভাতা নিয়মিতভাবে দেওয়া হচ্ছে না। সরকার খাদ্য সামগ্রী সরবরাহ করলেও সবজি সহ বিভিন্ন প্রয়োজনীয় সামগ্রী নিজেদের অর্থে কিনেই সেন্টার চালাতে হচ্ছে। এছাড়াও সাম্মানিক ভাতা কিস্তিতে বা টুকরোভাবে দেওয়া হচ্ছে, যার বকেয়া অনিয়মিত। অঙ্গনওয়াড়ি কর্মীদের বক্তব্য, এই পরিস্থিতিতে ব্যক্তিগত অর্থ ব্যয় করে দীর্ঘদিন সেন্টার চালানো সম্ভব নয়। দ্রুতই সমস্যার সমাধান না হলে আরও বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন তারা। আমরা প্রত্যেকেই অঙ্গনওয়াড়ি কর্মী। আমরা এখানে সদর আরবান দুটো প্রজেক্টের মেয়েরাই আছে। এটা সদর অফিস, আইসিডিএস-এর সদর অফিস। আমরা বিগত সরকার থাকাকালীনই রাজ্য এবং কেন্দ্র দুটো ভাগে আমরা অনারিয়ামটা পাই। রাজ্য সরকারেরটা মাসের প্রথমে পেলেও আমরা একসঙ্গে কেন্দ্রেরটা পেতাম না, মাসের শেষে পেতাম। গত মাসে আমরা কেবলমাত্র রাজ্য সরকারের অনারিয়ামটা পেয়েছি, আর এ মাসেও কিন্তু আমরা এখন অবধি ওই কেন্দ্র সরকারের টাকাটা পাইনি। 2 তারিখে কিন্তু আমাদের অর্ডার চলে এসছে, আমরা পেয়েছি, কিন্তু এখন অবধি অফিসের কাছ থেকে আমরা কোনো সদুত্তর পাচ্ছি না। ঢুকে যাবে, কাগজ পাঠিয়ে দেওয়া হয়েছে, ট্রেজারিতে আছে, এই খবরটাই আমরা জানতে পারছি। 2 তারিখ থেকে আজকে তারিখ হয়ে গেল 13 তারিখ অবধি একটা অর্ডারটা হওয়া সত্ত্বেও আমরা এখন অবধি টাকা হাতে পেলাম না। আমাদের বিল বাকি আছে, আর বাজারে 2 মাসের বিল বাকি, আর অনারিয়াম হাফ অনারিয়াম আর কি বাকি। আর সেই সঙ্গে হচ্ছে ডিমের মানে ঊর্ধ্বমুখী মূল্য, বাজার দর অনুযায়ী আমরা কিন্তু বিল পাই না। প্রথমে আমরা বাচ্চাদের খাওয়াই, তারপরে আমরা বিল করি, তারপরে বিল পাই। ডিমের আমাদের যে স্ল্যাব ধরা আছে মেনু চার্টে, তাতে ধরা আছে 6.5 টাকা। আর এখন আমাদের গত মাসেও আমরা 7 টাকা 7.5 টাকা করে ডিম খাইয়েছি, কিন্তু এবার সেটাও মাত্রা ছাড়িয়ে গেছে। আমাদের একদম দেওয়ালে পিঠ থেকে গেছে। আমরা এই জন্য আন্দোলন করতে বাধ্য হচ্ছি। মূল দাবি কি রয়েছে? আমাদের দুটো অনারিয়াম একসঙ্গে আমাদের দিতে হবে, আর বাজার মূল্য দরে আমাদের স্ল্যাব করতে হবে সবজি এবং ডিমের বিল। আমরা 84 পয়সা মায়েদের জন্য ডিমের ঝোলে আলুর পয়সা পাই, আমরা শিশুদের কোনো পয়সা পাই না। শিশুদের আলুর কোনো পয়সা নেই, শুধু ডিম। তো এগুলো মানে আমরা 84 পয়সাটা স্ল্যাব যেন বাড়ে, ডিমের যেন স্ল্যাবটা বাড়ে, এই সমস্ত নিয়ে আমাদের আন্দোলন। অমিত বণিকের রিপোর্ট। এলাকায় নেশার সামগ্রী বিক্রির বিরুদ্ধে সরব হলেন স্থানীয় মহিলারা। সোমবার জলপাইগুড়ির জয়ন্তীপাড়া এলাকার একাংশের মহিলা 1 এবং 2 নম্বর গুমটি সংলগ্ন এলাকায় রাস্তায় নেমে প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেন। প্রতিবাদকারীদের অভিযোগ, এলাকায় প্রকাশ্যে নেশার সামগ্রী বিক্রি হওয়ায় যুব সমাজ বিপথে যাচ্ছে, সামাজিক পরিবেশের অবনতি হচ্ছে। তাঁদের দাবি, যারা এই অবৈধ ব্যবসার সঙ্গে যুক্ত তাদের দ্রুতই চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা নিতে হবে। অবিলম্বে নেশার সামগ্রী বিক্রি সম্পূর্ণ বন্ধ করতে হবে। প্রতিবাদে অংশ নেওয়া মহিলারা জানান, প্রশাসন দ্রুতই কার্যকর পদক্ষেপ না নিলে ভবিষ্যতে আরও বড় আন্দোলনে সামিল হবেন তারা। আপনারা আজকে প্রতিবাদ করলেন কি কারণে? আমি চাই আমরা ছেলে পেলে গেলে এরকম দিনরাত খুব অত্যাচার করতেছে, মাদেরকে চাকু দেখাচ্ছে, অমুক টাকা টাকা দিয়ে খাওয়ার জন্য, বিয়ের জন্য কেন করে এই বিয়ের সাথে বন্ধ হয়ে যায়। আমরা এটাই চাই, আর কিছু চাই না। কারণ আমাদের ছোট ছোট আরো বাচ্চা আসতেছে, আরো কি হয়ে যায় কোনো গ্যারান্টি আছে? জানি চাই না যে এরা খারাপ হচ্ছে, আমরা ছোট ছোট বাচ্চাগুলো জানি খারাপ না, কারা বিক্রি করছে? চাই না কারা বিক্রি করছে। আমরা তো বললে চাকুর গুতা, আপনারা দেখেন কে বিক্রি করতেছে না, আপনারা সেগুলি পুলিশ করো, পুলিশ দেখো কে করতেছে। আমরা বলবো না নাম, আমাদের বড়রা ওদের আছে টুটু পুলিশ আসতে জানাবো, চাকুর গুতা খাবো কেন? আমরা সবাই যদি আমরা ভয় করে কিছু বলতে পারি না, ছেলে পেলে আপনারা তদন্ত করেন। কি করবো আমরা কি করবো বল, তুই তো নিজে জানিস আমি কি করি না। কি অসুবিধা হচ্ছে এখন? বিএস নিয়ে অসুবিধা, আমাদের বাড়ি ঘরে ঘরে ছেলে পেলে পড়ে যাচ্ছে, তারা বিক্রি করতেছে, তারা রমদমা খাচ্ছে, খুব তারা আমাদের মরে যাচ্ছে, আমরা তো মরে যাচ্ছি। হ্যাঁ বল, আমরা তো মরে যাচ্ছি।
আমাদের ছেলেমেয়েরা তো কিনে খায়, যারা বিক্রি করে তাদেরকে ধরো, শাস্তি দাও। তারা টাকা মোটা ইয়ে করতেছে। আপনারা পুলিশকে কিছু জানিয়েছেন? কতবার আমরা ঘেরা করছি, কতবার ঘেরা করছি, সব মহিলারা যায় ঘেরা করতে পারে আর নাই, আসে না, কোনো প্রতিবাদ নাই, সেই হয়ে যায়। আমরা এখানকার আমরা ছেলেমেয়েরা ঘেরা করছি, যে এটা ঘুরে নেপারি আসে 2-3 বার রেড করে, আবার ঘুরে পড়ে আবার চলে আসে, রেড করে না, এটা না, খালি মুখ দেখায়, মুখ দেখায় টাকা খায় হয়ে যায়, ব্যাস মুখ দেখায়, প্রতিবাদ আর করতেছে না। প্রতিবাদ কিভাবে বন্ধ হবে না হবে, সামনে ওদের ঘুরে যাচ্ছে, পকেট ভরে হচ্ছে, মারা চলে গেছে, অমিত বণিকের রিপোর্ট। প্রতিশ্রুতি পূরণের দাবিতে জলপাইগুড়ি জেলা শাসকের দপ্তরে স্মারকলিপি জমা দিল ভূমিহারারা। পূর্ববর্তী 2 সরকারের দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের দাবি এবং বর্তমান রাজ্য সরকারের কাছে নিজেদের বিভিন্ন দাবি তুলে ধরতে সোমবার জলপাইগুড়ি জেলা ল্যান্ড লুজার কমিটির উদ্যোগে এক মিছিল বের হয়। পরে মিছিলটি জেলা শাসকের দপ্তরে পৌঁছে জেলা শাসকের মাধ্যমে রাজ্য সরকারের উদ্দেশ্যে একটি স্মারকলিপি জমা দেয়। জেলা ল্যান্ড লুজার কমিটির পক্ষ থেকে বিজয় রায় বলেন, দীর্ঘদিন ধরে তারা সরকারের আশ্বাসের অপেক্ষায় আছেন, কিন্তু আগের সরকার একাধিক প্রতিশ্রুতি দিলেও তা বাস্তবায়িত হয়নি। তাই বাধ্য হয়ে বর্তমান রাজ্য সরকারের কাছে জেলা শাসকের মাধ্যমে নিজেদের দাবি জানিয়েছেন এবং দ্রুত সমস্যার সমাধানের আবেদনও করেছেন। আমরা জলপাইগুড়ি জেলার আমরা ভূমিহারা, আমরা দীর্ঘদিন ধরে আন্দোলন করে আছি। সরকার আমাদের বহুত প্রতিশ্রুতি দিয়েছে, প্রতিশ্রুতি সত্ত্বেও আমাদের কোনো আজও প্রতিশ্রুতি মেলেনি, আর প্রতিশ্রুতি শুধু রয়ে গেছে। কি প্রতিশ্রুতি ছিল আর কি দিয়েছিল? আমাদের কথা ছিল, তৎকালীন সরকার আমাদের জমি নিয়েছে, কথা ছিল যে ক্ষতিগ্রস্ত পরিবারের শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী আমাদের সবাইকে প্রত্যেক ফ্যামিলিতে একটা করে সরকারি চাকরি দেবে। সেই মোতাবেক আমরা দীর্ঘদিন এই দাবি, দীর্ঘদিন এই আন্দোলন আমরা করে যাচ্ছি। তাতে আমাদের কোনো সরকারের পক্ষ থেকে কোনো আশ্বাস মেলেনি। আমরা আবার পুনরায় আজকে ডেপুটেশন দিচ্ছি। সরকার মানবিক হয়ে আমাদের যদি এই ডেপুটেশন একটু গ্রাহ্য করে, তাহলে আমরা কত একর জমি গেছে আপনাদের, কত সংখ্যা রয়েছে? আমাদের জমি অনেক, জলপাইগুড়ি ডিস্ট্রিক্টে প্রায় অনেকেরই গেছে। কতজনের এই ধরনের সংখ্যা রয়েছে? সংখ্যা তো অনেক রয়েছে, আমরা আপাতত এখন উপস্থিত রয়েছে এখানে প্রায় 1-150 মতো হয়েছে। আপনাদের দাবি কি মূলত? আমাদের মূলত দাবি হচ্ছে আমাদের চাকরি লাগবে। আমাদের ক্ষতিগ্রস্ত পরিবারে আমাদের একটা সরকার আমাদের একটা সার্টিফিকেট দিয়েছে, সেই সার্টিফিকেটের ভিত্তিতে আমাদের একটা মানে সরকারি আমাদের চাকরির ব্যবস্থা করে দেবে, এটাই আমাদের সরকারের কাছে আবেদন। অমিত বণিকের রিপোর্ট। বারোই জুলাই কমিটি জলপাইগুড়ি জেলা শাখার উদ্যোগে সংগঠনের 61তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে স্বাধীনতা প্রাপ্তি লগ্নে দেশ ও বাংলা বিভাগ বিকৃত প্রচার বনাম ইতিহাসের দলিল শীর্ষক এক আলোচনা সভা হয়। সভা সঞ্চালনা করেন রাজ্য কোঅর্ডিনেশন কমিটির জেলা সম্পাদক মজিদ দাস। প্রারম্ভিক বক্তব্য রাখেন 12ই জুলাই কমিটির অন্যতম যুগ্ম আহ্বায়ক বাণীব্রত সাহা। তিনি বলেন, 60-এর দশকের উত্তাল গণ আন্দোলনের মধ্যে দিয়ে 12ই জুলাই কমিটির জন্ম, লড়াই আন্দোলনের যৌথ মঞ্চ হিসাবে। বর্তমানে ইতিহাস বিকৃতির যে প্রবণতা দেখা দিচ্ছে এবং যাদের কোনো ঐতিহাসিক অবদান নেই তাদের গৌরবান্বিত করার প্রচেষ্টা চলছে, তার বিরুদ্ধে মতাদর্শগত লড়াইকে আরও শক্তিশালী করতে হবে। সেই লক্ষ্যে প্রতিটি সংগঠনকে আরও সুসংগঠিত করার উপরে জোর দেন তিনি। সভায় মূল আলোচক হিসাবে উপস্থিত ছিলেন অধ্যাপক ডক্টর রুমানা পারভিন। তিনি বলেন, কোনো ঘটনার নিরপেক্ষ আর সঠিক মূল্যায়ন ইতিহাস। দেশভাগের ইতিহাস সাম্প্রদায়িকতার এক নির্মম অধ্যায় হলেও সেই ইতিহাস বিকৃত করে বিভিন্নভাবে মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে, যার ফলে ভবিষ্যৎ প্রজন্ম ইতিহাস সম্পর্কে উদাসীন হয়ে পড়ার আশঙ্কাও তৈরি হচ্ছে। তিনি আরও বলেন, হিন্দু মহাসভা হিন্দু মুসলমান একসঙ্গে বসবাস করতে পারে না, এই তত্ত্বকে সামনে নিয়ে এসেছিল। পাশাপাশি ব্রিটিশ শাসকদের বিভেদমূলক নীতির ফলে হিন্দু মুসলমানের মধ্যে বিদ্বেষের পরিবেশ সৃষ্টি হয়। সেই বিভেদের রাজনীতি আজও অব্যাহত। ভারতের মতো বহুত্ববাদী দেশে বৈচিত্র্যের মধ্যে ঐক্যই গণতান্ত্রিক আর শ্রেণী আন্দোলনের প্রধান শক্তি, তাকে অটুট রাখার আহ্বান জানান তিনি। অমিত বণিকের রিপোর্ট।
রবিবার রাত্রিবেলায় জলপাইগুড়ির ডেঙ্গুয়াঝাড় সংলগ্ন পাদ্রিকুঠি এলাকায় একটি অজগরের ছানা উদ্ধার হওয়ায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়ায়। স্থানীয় সূত্রে খবর, রাত্রিবেলায় দোকানের আশেপাশে অজানা সাপ দেখতে পান এলাকাবাসী। এরপরে আতঙ্কিত হয়ে গ্রিন জলপাইগুড়ি সংগঠনের সদস্যদের খবর দেন। ঘটনাস্থলে পৌঁছে সংগঠনের সদস্যরা সাপটি উদ্ধার করেন। সেটি একটি অজগরের ছানা বলে শনাক্ত করেন। সাপ উদ্ধার হওয়ার পর থেকেই আতঙ্কে রয়েছেন এলাকাবাসী। আশেপাশে আরও অজগর বা পূর্ণবয়স্ক অজগর সাপ থাকতে পারে বলে আশঙ্কা তাদের। স্থানীয়দের দাবি, বন দপ্তরের পক্ষ থেকে এলাকায় নজরদারি বাড়ানো প্রয়োজন। এছাড়াও তল্লাশি চালানো হোক, যাতে বড় অজগর বা অন্য কোনো প্রাণী থাকলে দ্রুতই তা উদ্ধার করা যায় এবং বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিত হয়। তখন বাজে আমার 9:30। তো আমি দোকানে বসে আছি, আমার মিসেস আর কি বাইরে বার হচ্ছে। আমার যেহেতু দোকান আর বাড়ি একসঙ্গে অ্যাটাচ করানো আর কি, তো মিসেস দোকানে বাইরে বার হয়েছে, তো রাস্তা থেকে একটা সাপ এসে আমার দোকানে ঢুকতেছে। তো সাপটা দেখে তো আমরা প্রথমে আতঙ্কিত হয়ে গেলাম। তারপরে সাপটাকে নজরে রাখলাম একটু, রাখার পরে তো একটু কেমন মনে হচ্ছে যে এটা অজানা একটা সাপ কোথা থেকে আসলো, এটা কি বিষ আসে না আসে সেটা তো আমরা তো কিছু জানি না এইসব ব্যাপারে, কারণ সাপ সম্বন্ধে আমাদের তো কোনো অভিজ্ঞতাই নেই। একটা নতুন সাপ দেখতেছি, কারণ অজগর তো আমাদের দিকে সচরাচর দেখা যায় না। আপনি এসে বললেন যে এটা অজগর, আমরা তখন বুঝতে পারলাম যে। তারপরে আমরা এসে প্রথমে ফরেস্ট ডিপার্টমেন্টকে ফোন করি। ওনারা তো প্রথমে হচ্ছে 3,000 চাইলো, তারপর 3,000 চাইলো, তখন বললাম যে বার্গেনিং করে। তো তারপর ওরা 2,000 টাকায় লাস্ট আসলো। তো বললাম যে টাকাটা কোথায় জমা করবো, তো বললো যে আমাকে দিতে হবে। তো তারপরে ঠিক আছে দেখতেছি। তারপর আমি গ্রিন জলপাইগুড়িকে ফোন করলাম, ফোন করে গ্রিন জলপাইগুড়ি থেকে রেস্কিউ টিম আসলো, আসে এখন ওরা সাপটাকে ধরে নিল। কোনো টাকা নিয়েছে গ্রিন জলপাইগুড়ি? না না, ওরা এক কথায় ফোন করলাম, এক কথায় ওরা চলে আসছে। হ্যাঁ, আর আপনাদের মধ্যে কি কোনো পরিস্থিতি মানে? আমরা তো আতঙ্কে আছি, কারণ এই অজগর সাপ শুধু একটা দুটো তো বাচ্চা দেয়নি। কারণ অজগর সাপ এই যে আপনারা বললেন যে হচ্ছে তোমার এটা একদিনের বাচ্চা, এটা একদিনের যদি এত বড় হয়ে যায়, তাহলে আশেপাশে আরও মা বাবা আসে, তার মানে কি আরও বাচ্চা আসে। এবার আমরা তো অবশ্যই আতঙ্কে আছি। আপনারা একটু সহযোগিতা করবেন, গ্রিন জলপাইগুড়ি এবং আপনাদের বন দপ্তর। অমিত বণিকের রিপোর্ট। জলপাইগুড়ির ইঞ্জিনিয়ারের কৃতিত্ব। পুরনো পেট্রোল গাড়িকে বানালেন সম্পূর্ণ ইলেকট্রিক গাড়ি। পুরনো পেট্রোল চালিত 4 চাকার গাড়িকে সম্পূর্ণ বৈদ্যুতিক ইভি গাড়িতে রূপান্তর করে নজর কেড়েছেন জলপাইগুড়ি শহরের রায়কোটপাড়ার বাসিন্দা ও মেকানিক্যাল ইঞ্জিনিয়ার কৌশিক চৌরাশিয়া। প্রায় 1 বছরের পরিশ্রমে তৈরি এই গাড়ির ব্যাটারিও তিনি নিজেই নির্মাণ করেছেন। কৌশিকের দাবি, একবার পূর্ণ চার্জে গাড়িটি প্রায় 150 কিলোমিটার চলতে সক্ষম। এছাড়াও এমন প্রযুক্তি ব্যবহার করা হয়েছে যার ফলে চলন্ত অবস্থায় ব্যাটারিতে কিছুটা চার্জ ফিরে আসে। তার আরও দাবি, পরীক্ষামূলকভাবে একসঙ্গে 3টি বড় গাড়ি টেনে নেওয়ার পরীক্ষাতেও এই ইভি গাড়ি সফল হয়েছে। আর্থিক সমস্যার কারণে দীর্ঘদিন পরিকল্পনাটি বাস্তবায়িত করতে না পারলেও পরে নিজের উপার্জনের অর্থে কাজটি সম্পূর্ণ করেন তিনি। সরকারি সহায়তা পেলে আরও উন্নত ও স্বল্প মূল্যের ইলেকট্রিক গাড়ি তৈরি করে সাধারণ মানুষের নাগালে পৌঁছে দেওয়ার আশা প্রকাশ করেছেন কৌশিক। তার এই উদ্যোগে গর্বিত পরিবার ও প্রতিবেশীরাও। আমি আজকে একটি পেট্রোল গাড়িকে ইলেকট্রিকে কনভার্ট করেছি। কিভাবে সেটা সম্ভব হলো? কোথা থেকে নিলে, কি বিষয় ছিল? এই গাড়িটি আর কি আমি ইলেকট্রিকে কনভার্ট করেছি সম্পূর্ণ আমি নিজে চিন্তা ভাবনা করে। একটি গাড়ি সাধারণ মানুষের পক্ষে একটি 4 চাকা গাড়ি কেনার স্বপ্ন অনেক মানুষেরই স্বপ্ন, কিন্তু আজকালকার দুর্মূল্যের বাজারে অনেকজন মানুষই তার স্বপ্ন থাকা সত্ত্বেও সেটা আর কি নিয়ে ওঠা তাদের পক্ষে সম্ভব হতে পারে না। অতএব আমার চিন্তা ভাবনা ছিল যে একটি যদি আমরা কোনো রকম পুরনো গাড়ি কিংবা স্ক্র্যাপ করা গাড়ি স্ক্র্যাপ না করে সে সমস্ত গাড়িকে যদি আমরা ইলেকট্রিকে কনভার্ট করে নিই, তাহলে আশা করি যে সমস্ত মানুষ যে স্বপ্ন ছিল একটি ইলেকট্রিক গাড়ি কিংবা ইলেকট্রিক যেহেতু আমাদের গাড়ি যেহেতু আমাদের ফিউচার, তো অতএব তারা যেন একটি গাড়ি পেতে পারে 4 চাকা গাড়ি, সেই উদ্যোগ নিয়ে আমি আর কি এই জিনিসটা বানিয়েছি। কি পড়াশোনা করেছেন? আমি জলপাইগুড়ি পলিটেকনিক ইনস্টিটিউট থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করেছি 2025-এ। কিভাবে আইডিয়াটা এলো যেটা করা যায়? এই আইডিয়াটা এসেছিল প্রথমত তো টোটো দেখে, যেমন টোটো কি আর কি রাস্তায় চলছে, টোটো যেভাবে যদি চলতে পারে
তো টোটোর সমস্ত জিনিস যদি ব্যবহার করে একটি 4 চাকা গাড়ি তৈরি করা যেতে পারে, সেই চিন্তা ভাবনা, সেই সমস্ত দিক দিয়ে আমার মাথায় এই সমস্ত চিন্তা ভাবনা আছে। এবং আগামী সময়ে আমি যখন পলিটেকনিক কলেজে পড়াশোনা করি, তখন করার পর গাড়ির সমস্ত জিনিসের বিষয়ে আমার আরো বেশি আর কি ইনফরমেশন এবং চিন্তা ভাবনাগুলো আরো মানে আর কি সচল হয়। তারপরে আর কি আমি গিয়ে এই গাড়িটাকে আর কি ভালো মতো করে আর কি ইলেকট্রিকে কনভার্ট করি, তাতে জানি গাড়িটা এখন সম্পূর্ণভাবে আর কি আমার মতে সাকসেসফুল। গাড়িটি রাস্তায় খুব ভালো মতো চলছে। গাড়ি আর যে সমস্ত যে ইলেকট্রিক গাড়ি মার্কেটে উপস্থিত রয়েছে, সেই সমস্ত গাড়ির চেয়ে এই গাড়িটি অনেক কম খরচে আর কি তৈরি হয়ে গেছে। তো আশা করি যদি আরো আমি লোকের দ্বারা সাপোর্ট এবং যদি সহযোগিতা পাই, সরকার আমাকে যদি সহযোগিতা করে, তাহলে পরে এই গাড়িটাকে আমি আরো মানে সাধারণ মানুষের জন্য আর কি করে তুলে ধরতে পারবো। ছেলে এরকম একটা সফল হয়েছে, কখনো ভেবেছেন যে এরকম একটা হবে কিছু? না, এটা ভাবি নাই। ও বহুদিন ধরে যে ওর এটা 2016 থেকে ভাবছিল করবো, আমাদেরকে বলেছিল। আমাদের আর্থিক অবস্থা তো অত ভালো ছিল না, ওই জন্য ওকে সাই দিইনি। আমি বলেছি তুই আগে পলিটেকনিকটা পড়, ওরা কিছু জ্ঞান অর্জন কর, তারপরে এতে হাত দে। তারপরে পলিটেকনিক পাস করার পর ও উদ্যোগ নিচ্ছে, তখন আমরা ওকে সাপোর্ট করছি। আজকে এই গাড়িটা তৈরি করাতে আমরা খুব গর্বিত, খুব আনন্দিত, ভালো লাগছে, খুব ভালো লাগছে। আপনার কাজেও তো সহযোগিতা হ্যাঁ, করতেছে। আমাদের কাজ, হ্যাঁ কাজে কি করে ও? ওই ইলেকট্রিক্যাল সব কাজ করে। আপনার এখানে দোকানে সহযোগিতা করে? হ্যাঁ, কি করে? ফ্যান, মোটর, বাইন্ডিং, রিপেয়ারিং করে। সব্যসাচী মজুমদারের রিপোর্ট, এভি নিউজ। শেষ করবার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। চা বাগানে কার্যকর হবে ন্যূনতম মজুরি, আদেশ অমান্য করলে কড়া ব্যবস্থা, জানালেন মন্ত্রী। প্রযুক্তিগত ত্রুটিতে স্কুল ছাত্রীর অ্যাকাউন্টে দেখালো 759 কোটি টাকা, রহস্যের সমাধান সেন্ট্রাল ব্যাংকের। বাস্তু ভিটা থেকে উচ্ছেদ নয়, উপযুক্ত পুনর্বাসনের দাবিতে ডিএম দপ্তরে অভিযান। এখনকার মতন এভি নিউজ এ পর্যন্তই। পরবর্তীতে আসছি আরো সংবাদ নিয়ে, দেখতে থাকুন আমার ভিশন। নমস্কার।